আমি তো একটা কথা বলিনি কোথাও কাউকে, আজকে বলছি তোমাদের চ্যানেলের প্রথম। আমাকে নাম্বারটা রয়েছে, যথাসময়ে যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। আমাকে একজন ফোন করে বলছে লালবাজার থেকেই, নাম কে আপনি, বলে পরিচয় দিলাম সাইবার সেলের অমুক, আপনি যদি না আসেন আপনার বিরুদ্ধে স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে, একটা হুমকি। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আচ্ছা, আমি একজন সাংসদ, 3 বারের, 12 বছর অলরেডি 13 বছর কাটিয়ে ফেলেছি সাংসদ হিসেবে। আপনাকে বলছি, আমি 44 বছরের হাইকোর্টের আইনজীবী। আমি একজন সিনিয়র সিটিজেন, 75 বছরের বৃদ্ধ, অসুস্থ। আমাকে হুমকি দিচ্ছে, তখনই বুঝতে পারছি যে এই যে মানুষেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এদের কপালে কি আছে আমি জানি না। আমার কপালে যখন এরকম জুটছে, তাহলে ওদের কি হতে পারে। যাই হোক, রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের বিতর্ক শুরু করব। আর আজকের বিতর্কে আলাদা আলাদা রাজনৈতিক প্রতিপক্ষ কেউ থাকছেন না। আমার সঙ্গে থাকছেন এমন একজন মানুষ যিনি ইদানিং এ রাজ্যের পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে নিজেই হেডলাইন হয়ে উঠেছেন। সুখেন্দু শেখর রায় আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল সাংসদ, রাজ্যসভার সাংসদ, 3 বারের সাংসদ, এবং সুখেন্দু শেখর বাবু রাজ্যসভায় দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখ্য সচেতকও বটে। এবার স্বেচ্ছায় সে দায়িত্ব ছেড়েছেন এবং আমার যতটা জানা আছে দলনেত্রীর শত অনুরোধও সে দায়িত্ব আরেকবার নিতে রাজি হননি, সম্ভবত শারীরিক অসুস্থতার কারণে, তাই তো? এটা নিয়ে আমি বলবো না, এটা দলীয় ব্যাপার, এটা দলীয় সিদ্ধান্ত। ঠিক আছে, স্বাগত রিপাবলিক বাংলায় সুখেন্দু শেখর বাবু। ধন্যবাদ। এই প্রথম আপনি আমাদের এই অফিসে এবং এই স্টুডিওতে, কিন্তু এমন একটা সময় আপনার সঙ্গে আমার কথা হচ্ছে যে সময়ে নিশ্চিতভাবেই সব প্রিয় কথা বলা যাচ্ছে না। আমি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় বলতে পারি, ফুল খেলিবার দিন নয় অদ্য। ফলে আপনাকে আমার কিছু কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকার স্তীর্ণ পথেই চলবার জন্য আহ্বান জানাতে হচ্ছে। স্বাগত। আমার পরবর্তী প্রশ্নগুলো সেদিকেই থাকবে। আমার একদম প্রথম প্রশ্ন, সুখেন্দু শেখর রায় কি পিছিয়ে গেলেন? টুইটটা মুছলেন কেন? প্রথম কথা হচ্ছে, তার একটু বিস্তারিতভাবে বলতে হয়। রোববার, গত পরশুদিন, গত রোববার আমাকে বেলা 1টা নাগাদ একটা নোটিশ পাঠানো হয় লালবাজার থেকে, সাইবার সেল, যে একটা কেসের নাম্বার দেওয়া হয় এবং আপনি এতেই এই কেসের কানেকশানে আপনাকে একটু জিজ্ঞাসাবাদ করা দরকার, তো আপনি 4:30-র সময় আসুন, 4টের সময় আসুন। আচ্ছা, তো আমি বললাম যে আমি যাবো কয়েকদিন পরে, কারণ আমি এখন অসুস্থ আছি, আমি একটু স্বাভাবিক বা সুস্থ হয়ে উঠি তখন যাব, সামনের সপ্তাহে, মানে এই সপ্তাহে যাব, অর্থাৎ সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হয়েছে, আজকে বুধবার। ঠিক। আমি তার সঙ্গে 3টে মেডিকেল প্রেসক্রিপশন পাঠালাম। প্রথমটি হচ্ছে দিল্লির এইমস, ভারতবর্ষের অন্যতম শীর্ষ সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, হাসপাতাল। আর 2টো হচ্ছে বাংলার সবচেয়ে শীর্ষস্থানীয় সরকারি হাসপাতাল SSKM-এর 2টি ডিপার্টমেন্ট, 2টি হেড অফ দি ডিপার্টমেন্টের প্রেসক্রিপশন, একটি কার্ডিওলজি, একটি রেসপিরেটরি ডিজিজ, যে চিকিৎসাটা আমার সম্প্রতি 26শে জুলাই থেকে শুরু হয়েছে দিল্লিতে। 26শে জুলাই, 30 তারিখ আমাকে কলকাতা আসতেই হবে, আমার স্ত্রীর প্রথম শ্রাদ্ধ, বাৎসরিক শ্রাদ্ধ, কিন্তু আমি আসতে পারছি না। আমি যন্ত্রণাবিদ্ধ, অসুস্থ, ওষুধ চলছে, নেবুলাইজার চলছে, কিন্তু তারপরে ডাক্তারকে বলাতে উনি বললেন যে আপনি এই ওষুধগুলো খাচ্ছেন, আপনি একটু কষ্ট হবে, চলে যান, কিন্তু সঙ্গে একটা লোক রাখুন ইত্যাদি। যাই হোক, আমি আসলাম, আমার সব মিটে গেল কাজটা। পরের দিন অর্থাৎ 31শে জুলাই আমি SSKM-এ 2জনকে দেখালাম, তারা 2জন সব দেখে টেকে ওষুধ দিলেন, কিছু বললো যা দিল্লি দিয়েছে ঠিক আছে, এগুলো যাই হোক হলো। সেই চিকিৎসা চলছে এখনও, আমি এখনও পুরো সুস্থ হয়ে উঠতে পারিনি। তবে আজকে অনেকটাই বেটার আছি বলে আসতে পারলাম, তাও সকালের দিকে আমি বেরোতে পারতাম না। যাই হোক, তো দুপুর 1টার সময় আমি এই কথাগুলো বলে ওই প্রেসক্রিপশনগুলো পাঠালাম। আবার বিকেল 4:55 আমাকে একটা নোটিশ পাঠিয়েছে, পাঠিয়ে বলছে তুমি 5:30টার মধ্যে এসো। যোধপুর পার্ক থেকে, যেখানে আমি থাকি, সেখান থেকে লালবাজার যেতে আমার 1 ঘন্টা সবসময় লাগে, যদি ট্রাফিক জ্যাম না থাকে। ঠিক, ট্রাফিক আরও বেশি। ওরা কি ভূগোলটাও জানে না, এক নম্বর। দ্বিতীয় কথা, আমি যাবো কেন? ওরা অলরেডি দেখছি একটা কেসের সঙ্গে আমাকে এনট্যাঙ্গেল করেছে, তার মানে আই এম অ্যান অ্যাকিউজড। আমি একটা টুইট করেছি, সেই টুইট সম্পর্কে যদি আপত্তি থাকে, কোন ধারাতে
সেই টুইটে ওরা আপত্তি প্রকাশ করছে, কোন কেস রেজিস্টার্ড হয়েছে সেটা তো আমাকে জানাবে। ঠিক। যদি এফআইআর হয়ে থাকে তো এফআইআর কপি তো পাঠাবে, কিছু নেই। তখন বুঝলাম এটা শুধু মানসিক চাপ না, আমার শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে আরও কিছু শারীরিক অসুস্থতার মধ্যে আমাকে আরও কিছু শারীরিক যন্ত্রণা ওরা দেবে, মানসিক যন্ত্রণা ছাড়াও। এবং 44 বছর আইন ব্যবসার সঙ্গে যুক্ত থাকার ফলে ভারতবর্ষের পুলিশ বা বাংলার পুলিশ সম্পর্কে যে ধারণা থাকা উচিত একজন আইনজীবীর, সেটা আমার আছে। আপনারই সরকার, তা সেই সরকারের না, সরকারের সঙ্গে এটা সরকার বদল হয়, মন্ত্রী বদল হয়ে যায়, পুলিশের চরিত্র বদল হয় না। এটা আপনার দলনেত্রী মানেন, আপনার মনে হয়? আমি বলতে পারবো, আমি আমার কথা বলছি। তো শুধু আমি বুঝলাম যে এর পেছনে একটা প্যাঁচ আছে, আর পুলিশি প্যাঁচটা কি সেটা আমি জানি। তাই না যে ওরা লালবাড়ি দেখাচ্ছে, লালবাজারে লালবাড়ি, তাহলে আমাকে একটা লালবাড়ি দেখাতে হবে। কারণ কোনো নাগরিক, যে কোনো নাগরিক, সে যদি মনে করে যে আইনের যারা রক্ষক তারা তাদের উপর কোনো ব্যাপারে চাপ সৃষ্টি করছে, ভয় দেখাচ্ছে। আমি তো একটা কথা বলিনি কোথাও কাউকে, আজকে বলছি তোমাদের চ্যানেলের প্রথম। আমাকে নাম্বারটা রয়েছে, যথাসময়ে যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। আমাকে একজন ফোন করে বলছে লালবাজার থেকেই, নাম্বার কে আপনি, বলে পরিচয় দিলাম সাইবার সেলের অমুক, আপনি যদি না আসেন আপনার বিরুদ্ধে স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে, একটা হুমকি। আচ্ছা। আমি একজন সাংসদ, 3 বারের, 12 বছর অলরেডি 13 বছর কাটিয়ে ফেলেছি সাংসদ হিসেবে। আপনাকে বলছি, আমি 44 বছরের হাইকোর্টের আইনজীবী। আমি একজন সিনিয়র সিটিজেন, 75 বছরের বৃদ্ধ, অসুস্থ। আমাকে হুমকি দিচ্ছে, তখনই বুঝতে পারছি যে এই যে মানুষেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এদের কপালে কী আছে আমি জানি না। আমার কপালে যখন এরকম জুটছে তাহলে ওদের কী হতে পারে। যাই হোক, আমি কোনো উত্তর দিলাম না, আমি লাইনটা কেটে দিলাম। কারণ ওরা আমার উত্তরটা রেকর্ড করতে পারে। আমার আইফোনে, হোয়াটসঅ্যাপে তো রেকর্ড করা যাবে না, কিন্তু ফোন নাম্বারটা তো আছে। যতই ফোন নাম্বার চেঞ্জ করুক না কেন, কার নাম্বার ছিল কখন এই সময়টাতে এই ডেটে, সেটাই বার করে নেব। টুইট মুছে ফেলার পর আপনি কি আর এগোবেন? টুইট মুছে ফেলেনি। আমি কোর্টে গিয়ে কি বলেছি, কোর্টে গিয়ে আমি বিচার চাইলাম যে আমাকে, আমি যাব একটু সুস্থ হলেই। আমি তো যাবো না একবারও বলিনি, আমি যাবো বলেছি। আমাকে একটু সময় দাও, ব্রিদিং স্পেস দাও, এবং ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করতে দাও। লিটারেলি ব্রিদিং স্পেস আপনার জন্য? না না, কোর্টকে বলেছেন, আমার পিটিশন, আমি পিটিশনটা আনতে ভুলে গেলাম, তো দেখাতাম। তো আমি যাব না একবারও বলিনি। টুইটের কোন অংশটা আপত্তিকর বা কেন আপত্তিকর হতে পারে, ওদের কোনো কারণে হতে পারে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করছি আমি। তার সঙ্গে যখন ওই কেসটার নাম্বারটা খুঁজে আমি যখন তার সেকশনগুলো দেখতে শুরু করলাম, তাতে দেখছি সেকশন 72 অফ ভারতীয় ন্যায় সংহিতা। সেটা কি না, এই ধরনের কেসে নির্যাতিতা যারা, সেই নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনা যাবে না। সে তো আপনি আনেননি। আমি তো আনিনি কোথাও। আমি মেয়েটির নামও জানি, আমি জানতে চাইও না। আর আইনজীবী হিসাবে আমি এটা জানি, তাদের পরিচয় বলা যায় না। প্রেসও তাই জন্য অভয়া নাম দিয়েছে। ঠিক, নির্ভয়া নাম দিয়েছিল একজনের, এরকম ভিক্টিমের। এক্ষেত্রে অভয়া নাম এখানে অভয়া। তো আমি পরবর্তীকালে বিভিন্ন চ্যানেলে শুনতে পাচ্ছি, সত্যি না মিথ্যে আমি জানি না, যে খুব গুরুত্বপূর্ণ সরকারি পদে রয়েছেন যারা, তারা নাকি মেয়েটির পরিচয় বলে ফেলেছে। একবার না, 9 বার বলেছে। সন্দীপ ঘোষ ছাড়াও আরও 2 জন আছে, তারাও বলেছেন। তো তাদের বিরুদ্ধে কোনো নোটিশ গেছে? কারণ ওটাতে ওই সেকশনে কিন্তু বলছে এই ধরনের কেউ যদি করে তার 2 বছরের শাস্তি। আপনার দলের একজন সাংসদও আছেন। আমি কে আছে না আছে আমি তোমার কাছে বলবো না, তোমাদের খবর আছে, তোমরা সাংবাদিক, তোমরা খবর নিয়েছো, খবর জোগাড় করো। কিন্তু আমি মনে করেছি, আমি চ্যানেলে দেখেছি, সেটা সত্য মিথ্যা আমি জানি না। যদি সত্যি হয় ভয়ঙ্কর, তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তারা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আছে। আপনাকে কি